ওবায়দুল কাদের আগেও জেল খাটছেন, ভবিষ্যতেও জেল ওনাকে খাটতে হবে, এই প্রস্তুতি নিয়ে রাখেন। আমাকে জিজ্ঞেস করেন, বাস্তবতা হচ্ছে গিয়ে কি, আপনি যখন কোন দুর্নীতিবাজের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। ধরেন আমার জন্ম হয়েছে, আমার বাবা দুর্নীতিবাজ, ধরেন আমার জন্মের পরে খেয়াল করে দেখলাম যে আমার বাবা রাজাকার ছিলেন, তা আমি চাইলে কি বাপ বদলাইতে পারবো? দুর্নীতি করে এটা বলতে পেরেছেন, বলেছেন দুর্নীতি দমন কমিশনে তো গণমাধ্যমের আগে মিডিয়া কে বলেছে সব শেষে কালের কোন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। ব্যারিস্টার সুমন যে কথাটি বলেছে খুবই গুরুত্বপূর্ণ, যে আমার বাবা যদি অসৎ পথে কামাই করে থাকে, আমার বাবা যদি দুর্নীতিবাজ হয়, তাহলে আমি অবশ্যই দুর্নীতিবাজ হব। এদিকে আরেকজন বলেছেন যে ভবিষ্যতে ওবায়দুল কাদেরকেও জেলে যেতে হতে পারে, এবং ওবায়দুল কাদের সাহেব বলেছেন, কে বলেছে বেনজির দুর্নীতি করেছে, তাকে কি আমরা কোনো মূলত কোনো একটা দিক দিয়ে বলতে পারবো যে সে দুর্নীতি করেছে, নাকি আমরা তাকে কোনো নিষেধাজ্ঞা দিয়েছি? কোনোটাই দেওয়া হয় নাই, সেক্ষেত্রে যেতেই পারে সে দেশের বাইরে। এদিকে বেনজির আহমেদ নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় সৃষ্টি হয়েছে, যে বেনজির আহমেদ কিভাবে চলে গেল, কিভাবে সরকার তাকে ছাড় দিল, নাকি কিভাবে কোন আমলা কোন ক্ষমতার জোরে সে দেশের বাইরে চলে গেল, যেখানে দুদক 6 জুন তাকে হাজির করতে বলেছে, এবং তাকে স্বামী স্ত্রী দুজনে এসে তাদের বক্তব্য দেওয়ার কথা, তাদেরকে জারি দেওয়ার কথা, তাদেরকে মানে ওসব কিছু জিজ্ঞাসা করার কথা, কিন্তু দুদকে সে আসবে নাকি আর আসবে না, প্রশ্ন এখানেই দাঁড়ায় যে হয়তোবা আর দুদক ফিরে আসবে না। দুদকে বর্তমান বেনজির আহমেদ। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনে তাহলে বুঝতে। 15 বছর মেয়র ছিলেন, আমি আর উনার ব্যাপারে কিছু বলতে চাই না। আবার নির্বাচন আসছে, আমি দেখলাম জায়গায় জায়গায় যারা প্রার্থী তারা ভোট চাচ্ছেন। আমি জানি না কিসের ভিত্তিতে তারা ভোট চাচ্ছেন। এইরকম পানির নিচে যখন একটা শহর চলে যায়, তখন এই শহরের কোনো জায়গা থাকে না। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। এই সামনে এই জায়গা হচ্ছে গিয়ে সার্কিট হাউস। এই সার্কিট হাউসটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, একটু দূরে। পুরা সার্কিট হাউস নিজেই পানির তলে চলে গেছে। কিন্তু একটা আনন্দের বিষয় আছে, সার্কিট হাউস যদি ও পানির তলে চলে গেছে, তবে ডিসি সাহেব আছেন ভালো বাংলোতে, এইখানে কোনো পানি এখন পর্যন্ত উঠে নাই। তবে সাধারণ মানুষ, সাধারণ দোকানদার, সাধারণ যারা আছে তাদের অবস্থা 12টা বেজে গেছে। আর কত কি দেখাবো? যারা নেতৃবৃন্দ আছেন, যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চান, তাদের প্রতি অনুরোধ, আর কত কষ্ট দিবেন মানুষে? মানুষের নেতাগিরি, মানুষ আর কি কারণে আপনাদেরকে ভোট দিয়ে নেতা বানাবে? একটু দেখে যান। সামান্য পানি হইলে যদি আমার মতো 6 ফুট উচ্চতা লোকের 2.5 ফুট যদি পানির তলে ঢুকে যায়, তাইলে এইটাকে উন্নয়ন বলে না। উন্নয়ন করতে হয় কলিজা খুলে। এইরকম সময়ে মানুষগুলা দেখেন কি কষ্ট করতেছে। আপনারা দেখেন, এই মহিলা শপিং করতে আইছে, ঈদের বাজার করতে আসছে, তার অবস্থা দেখেন, ভিজে কি অবস্থা হয়েছে। এইটাকে উন্নয়ন বলেন আপনারা? এইভাবে চলতে পারে না। আমি এখানে আমাদের একজন সাংবাদিক আছেন, জনকণ্ঠের সাংবাদিক। আমি আপনারা জিজ্ঞেস করতে চাই, তুহিন ভাই আছেন, আমি আপনারা জিজ্ঞেস করতে চাই যে এই হবিগঞ্জের ময়লা, হবিগঞ্জের পানি, এই হবিগঞ্জের এই যে অবস্থা, প্রশাসন এবং নেতৃবৃন্দ, আমরা যারা দল। ব্যারিস্টার সুমন বলছেন যে আমরা শুধু নির্বাচন করেই ব্যস্ত হয়ে থাকি, আমরা নির্বাচনে পাশ করার পরে কোনো এলাকার হিসাব নিকাশ করি না, দেখি না। আবার সামনে নির্বাচন কবে আসবে, আমরা কবে জনগণের কাছে গিয়ে বলবো যে নির্বাচনের পরে আমরা সব করে দেব, আমরা ক্ষমতায় আসলে সব বাড়ি গাড়ি রাস্তাঘাট সব কিছু তৈরি করে দেব। কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আর কখনো ফিরে তাকায় না, তাকায় শুধু কীভাবে দুর্নীতি করবে। এটা আমাদের বাংলাদেশের প্রতিনিয়ত নিয়ম হয়ে গেছে। আর এই বাংলাদেশের নিয়মের জায়গায় সিলেট হবিগঞ্জের এই সিটি কর্পোরেশনের যে মেয়র ছিল, ওনাকে নির্দিষ্ট এবং উপস্থাপন কথা বলেছেন। তার কারণ হচ্ছে এই বক্তব্যের পরে সে একটা জিনিস বোঝাতে চেয়েছে, যে জিনিসটা হচ্ছে যে মানুষ এতটা নিচে নামতে এত নিচে নেমে যায় যে শুধু টাকার স্বপ্নই দেখে, টাকার চিন্তাই করে, কিন্তু তারা যে জনগণের সেবা করতে এসেছে সেই জিনিসটা কখনো ভাবার চিন্তা করে না, শুধু নিজের চিন্তা করেই তারা জীবন ভোর
এভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু এটা আদৌ কি ঠিক, নাকি এটা বর্তমানে আমাদের বাংলাদেশের নৈতিক চরিত্র হয়ে গেছে? যারা এমপি মন্ত্রীরা বর্তমানে আছেন তারা দেশের জনগণের কোনো কাজ করছেন না। ব্যারিস্টার সুমন আরও বলেছেন এই সমস্ত নেতাদেরকে আর নেক্সটে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। চলুন আরও কিছু বক্তব্য শুনে আসি। ওবায়দুল কাদের আগেও জেল খাটছেন, ভবিষ্যতেও জেল ওনাকে খাটতে হবে, এই প্রস্তুতি নিয়ে রাখেন। এই যে আজিজ বলেন, বেনজির বলেন, সমস্ত মিলন ভাই যেটা বলছেন আমি এটার সাথে একমত। আমি মারতে পারি, আমি বাঁচাইতে পারি, আমি কাজ করে দিতে পারি, আমি কাজ আটকাইতে পারি, অ্যাকশন ওমিশন আটকাইয়ে দিতে পারি বা আমি কাজ করে দিতে পারি, এই জন্য টাকা দিবে। কাজ আটকাই দিতে পারি, এই জন্য টাকা দিবে। কাজ করে দিতে পারি, এই জন্য টাকা দিবে। এই পুলটাই হয় ক্ষমতা কেন্দ্র করে। আপনি বিচার বিভাগে এরকম দানব হয়ে উঠেছে মানুষের মানবাধিকারকে সে কেন আপনাকে কোর্টে জুতা মারতে পারে, খাঁচা আসামি হিয়ারিং এর বাইরে আপনাকে জুতা মারতে পারে না বাইরে। বসুরমার ঠাকুর, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছেন যে অর্থনীতির ঝড়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই অর্থনীতির ঝড় কি রাজনীতিকেও ছাপিয়ে যাচ্ছে? অবশ্যই। আপনি দেখেন অর্থনৈতিক ঝড়ের মধ্যে দুঃসংবাদগুলো দেখেন। আজকে পত্রিকায় দেখবেন মালয়েশিয়ায় সর্বশেষ 17,000 লোক যেতে পারেন নাই, এবং মালয়েশিয়ায় গিয়েছেন এমন প্রায় 23,000 লোক যারা কর্মহীন, বিভিন্ন ঝামেলা আছে, ডিমান্ড লেটার ভুয়া বা এরকম। মানে এখানে 40,000 লোক ক্ষতিগ্রস্ত। 40,000 লোকের কাছ থেকে 24,000 কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে। এই 24,000 কোটি টাকা আর যেতে পারে নাই যারা, এরাও 10,200 কোটি টাকা দিয়েছে। 6 17 102 10,200 কোটি টাকা। এটা হচ্ছে যে, এবং এখানে এই সিন্ডিকেটে গভর্নমেন্টের 4 জন এমপি আছে। আজ পর্যন্ত শুনেছেন এদের বিরুদ্ধে ওবায়দুল কাদের একটি মন্ত্র উচ্চারণ করেছেন, একটি হুমকি উচ্চারণ করেছেন? কিছুই না। কিন্তু আমি আপনাকে বলি যে, আমি প্রথমেই বলছিলাম যে এই যে আজিজ বলেন, বেনজির বলেন, সমস্ত মিলন ভাই যেটা বলছেন আমি এটার সাথে একমত। আমি মারতে পারি, আমি বাঁচাইতে পারি, আমি কাজ করে দিতে পারি, আমি কাজ আটকাইতে পারি, অ্যাকশন ওমিশন আটকাইয়ে দিতে পারি বা আমি কাজ করে দিতে পারি, এই জন্য টাকা দিবে। কাজ আটকাই দিতে পারি, এই জন্য টাকা দিবে। কাজ করে দিতে পারি, এই জন্য টাকা দিবে। এই পুলটাই হয় ক্ষমতা কেন্দ্র করে। তো এই জিনিসটাকে আমি আপনাকে এই জায়গাতে আসার আগে, মাঝখানে আমরা কনক্লুশনের আগে একটু জায়গায় যেতে চাই যে হিউম্যান রাইট চার্টারে আমরা কিন্তু সই করেছি, এটা রেটিফাই করেছে। আমরা অনেক বছর আগে, 50 বছর আগেরও স্বাধীনতার সাথে সাথে এটা রেটিফাই করা হচ্ছে আবার নতুন রাষ্ট্র হিসাবে, হিউম্যান রাইটস চার্টার। হিউম্যান রাইটসকে আপনারা যে বক্তব্য শুনেছেন, এই বক্তব্যের মূল যে দৃশ্যটা, মূল যে কাহিনীটা, কেন বর্তমানে আমাদের ওবায়দুল কাদের সাহেব কেন জেলে গেছেন এবং কেন আবার জেলে যাবেন, এর প্রস্তুতি নিয়ে থাকতে বলেছে। এর কারণ হচ্ছে এই ব্যক্তি বোঝাতে চেয়েছে যে বাংলাদেশে কোনো একটা মামলার বিচার হয় না, কারণ তারা সবাই দলীয়ভাবে থাকে, এজন্য কারো বিচার করা হয় না। যেমন বেনজির আহমেদ, যেমন আজিজ, এদের কারোই বিচার হবে না, কেননা এরা এখন হয়তো ক্ষমতায় নাই বিধায় তাদেরকে জেলের আওতায় আনা হচ্ছে। কিন্তু যখন বস্তার বস্তা কাঁড়ির কাঁড়ি টাকা তৈরি করেছিল তখন কোথায় ছিল এরা? তখন কেউ খোঁজ খবর রাখে নাই। আজকে দলের না, আজকে উমুকের না, আজকে তুমুকের না, যে মানুষটা দুইবার প্রধান হয়, 2টা ডিপার্টমেন্টে, কিভাবে সম্ভব? এই সূত্র ধরেই বলেছেন এই টকশোতে যে তাকে অবশ্যই ওবায়দুল কাদেরকে জেলে যেতে হবে। এই কথাটুকুর মধ্যে কতটুকু যুক্তি আছে, যেটা যুক্তিটা আমার কাছে আমি মেনে নিতে পারছি না। কেননা তারা 3-4 বারের যারা দল গঠন করা মানুষ, যারা সরকার গঠন করা দল, তারা কিভাবে এই জিনিসগুলো তাদেরকে করবেন আপনি? কেননা আপনি যখন টকশোতে বসে বলছেন তখন আপনাকেও ভেবে কিছু কথা বলা প্রয়োজন আছে। কেননা ওবায়দুল কাদের বাংলাদেশের একজন গণ্যমান্য এবং ভালো মানুষ, এবং উনি
একজন খুবই দামি পার্সোনাল লোক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে তাকে নিয়ে এ ধরনের আলোচনা সমালোচনা করাটা মোটেও ঠিক হচ্ছে কি না সেই জিনিসটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।